আজকে দ্বিতীয় দিন শ্রীলঙ্কাতে। বেশ ভালোভাবেই দিনটা কেটেছে। আমরা কলম্বোতেই আছি। কলম্বোর বাইরে এখনো যাইনি। একটা লম্বা ট্রিপে আমরা এসেছি। বেশ কয়েকটা স্টেট দেখার ইচ্ছে আছে শ্রীলঙ্কাতে। হোটেল রুম থেকে আমাদের সকালের ভিউটা ঠিক এরকমই। ব্রেকফাস্ট এরিয়াতে চলে গেলাম। অনেক রকমের আইটেম। কন্টিনেন্টাল থেকে শুরু করে ওদের দেশীয় আইটেম থেকে শুরু করে ইন্ডিয়ান ফুড থেকে শুরু করে সবকিছু রয়েছে এবং এত ভ্যারিয়েশন যে খুবই কনফিউজড হয়ে যেতে হয় যে কোন ব্রেকফাস্টটা খাবো, কোনটা নিব, কি নিব না, কোনটা ভালো হবে, কোনটা হেলদি হবে, কোনটা আনহেলদি হবে। এরকম চিন্তা করতে করতে আনহেলদি আমি বেশি খেয়ে ফেলি। যেহেতু বাসায় সকালবেলা আমার ব্রেকফাস্টে তেমন কোনো অপশন থাকে না, আমি শুধু ওটস খাই। সো এখানে এসে আমি আসলে হলিডে মুডে আছি এবং নানা ধরনের খাবার ট্রাই করছি। তবে যেহেতু আসলে এই ধরনের খাবারগুলো ট্রাই করলে একটা কমফোর্ট ফিল হয় না শরীরের মধ্যে, সেই জন্য কিন্তু আবার সারাদিন ধরে একটা অস্বস্তি বা খারাপ লাগা থেকেই থাকে। বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই ব্রেকফাস্ট জোন। ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। কলম্বোতে এদিকে সেদিকে ইধার উধার ঘোরাঘুরি করব। স্পেসিফিক কোনো প্ল্যান নেই আমাদের যে আজকে কি করব। আমরা এখানে বেশিরভাগ যেসব জায়গায় যাব সেটা হচ্ছে আর্কিটেকচারালি সুন্দর এই ধরনের কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট বা দোকান, এগুলো আসলে আজকে একটু ভিজিট করব। এই জায়গাগুলোর প্রতি আমাদের সবসময় একটা খুব আগ্রহ রয়েছে। এই হোটেলটাতে অনেক বেশি ওয়েটিং হয় এবং বাইরে সবসময় দেখা যায় যে ওয়েটিং ফটো সেশন হচ্ছে। দেখে বেশ মজাই লাগলো। এখানে চন্দ্রমল্লিকা এবং রঙ্গন অনেক বেশি দেখা যায়। রোদ থেকে বাঁচার জন্য আমি এই ক্যাপটা এবং এই সানগ্লাসটা নিয়ে নিয়েছি। সাথে আমার ব্যাগে অবশ্য ছাতাও রয়েছে। তবে ছাতা কতটুকু ব্যবহার করতে পারবো সেটা আমি জানি না। সানব্লক তো অবশ্যই ব্যবহার করেছি। তারপরেও তো সান ট্যান হয়ে সরি, ফেলবো। বাংলাদেশ। আমরা ট্যাক্সি নিয়ে ইয়া, নিয়েছি, মানে বেবি নেইবার। ট্যাক্সি। ইয়া, উই আর শ্রীলঙ্কার নেইবার্স। কলম্বো শহরটা বেশ ভালো। চারদিকে লেক আছে, সমুদ্র দেখা যায় এবং এখানে প্রচুর গাছ। এখানে কিন্তু গাছ কাটা নিষেধ। গাছ কাটলে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। সো কতটা মানে পরিবেশের উপর ওরা এমফাসিস দেয়, আমরা তো সেই এমফাসিসটা দেই না। আমরা হচ্ছে সবসময় গাছ কি করে কেটে ফেলা যায় সেটা নিয়ে বেশি আসলে আ কনসার্ন থাকি। রাস্তা বানাবো, গাছ কেটে ফেলি। ক্যাফে বানাবো, গাছ কেটে ফেলি। বাড়ি বানাবো, গাছ কেটে ফেলি। গাছ কাটাটা আমাদের একটা মেইন উদ্দেশ্য থাকে। সো আজকে আমরা চলে এসেছি সাসকিয়া ফার্নান্দো আর্ট গ্যালারিতে। এটা একটা আর্ট গ্যালারি এবং এখানে ছোট একটা ক্যাফেও আছে। আর্ট এক্সিবিশন, আর্ট গ্যালারি এগুলো দেখা আমাদের একটা বেশ আগ্রহের জায়গা। সেখান থেকেই এখানে আসা। এখানে কন্টেম্পোরারি আর্ট রয়েছে। উম খারাপ ভালো দুটো মিলিয়েই আসলে। গ্যালারিতে ঘুরতে দেশের বাইরে গেলে আমার খুব ভালো লাগে। অনেকে হয়তো এগুলো পছন্দ করেন না বা খুব ভাইরাল জায়গা না। সো TikTok এ বা Facebook এর ভিডিওতে এইসব ভাইরাল জায়গাগুলো দেখা যায় না। আর্ট গ্যালারির নিচে একটা বুটিক স্টোর আছে। এটা হচ্ছে ডিজাইনার বুটিক স্টোর। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা শ্রীলঙ্কাতে যত মার্কেট ঘুরেছি বা যে জায়গাগুলো দেখেছি বা যেগুলো ভিজিট করছি, ওদের কাপড়ের কোয়ালিটি অসম্ভব ভালো। আমি আমার হাসব্যান্ডকে জিজ্ঞেস করে জানলাম যে এখানে কয়েকটা গার্মেন্টস আছে, এমন না যে অনেক গার্মেন্টস আছে। কিন্তু গার্মেন্টসের কাপড়ের কোয়ালিটি এত ভালো, সবচেয়ে বড় কথা ওদের ডিজাইনিং খুব সুন্দর। মানে এত স্লিক এবং এত ক্লিন অ্যান্ড ক্লিয়ার ডিজাইন প্রত্যেকটা কাপড়ের এবং হচ্ছে ফিনিশিং, এটা মুগ্ধ করার মতো। মানে আমাদের দেশি ব্র্যান্ডগুলোর কাপড়ের ফিনিশিংও কিন্তু বেশ বাজে থাকে অনেক সময়। ইভেন নামকরা অনেকগুলো ব্র্যান্ডের। কিন্তু এখানে আপনি যেগুলোতেই যান না কেন খুব ভালো হচ্ছে কাপড়ের ফিনিশিং। সো এখানে নানা রকম হ্যান্ডমেড সোপ আছে, এসেন্স আছে,
যদিও এগুলো বেশ এক্সপেন্সিভ এখানে এই বুটিক স্টোরে, যেহেতু এটা ডিজাইনার বুটিক স্টোর, সো এখানে সবকিছুর দাম অনেক বেশি। আমি একটু আপনাদেরকে ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছিলাম, তবে খুব ভালোভাবে তো আসলে ভিডিওতে ওভাবে দেখানো যায় না, আর দোকানে ওইভাবে করে অ্যালাউ করে না যে আপনি কাপড়ের ভিডিও অনেক করেন। এই যে এগুলো হচ্ছে ব্লাউজ, এবং ব্লাউজগুলো কিন্তু খুব সুন্দর করে বানানো, ভীষণ পছন্দ হয়েছে আমার। ডিজাইনগুলো খুব ভালো, কাপড়গুলো খুব ভালো, ইন্ডিয়ান ফ্যাব্রিকের মতো কাপড়গুলো। এগুলো ইন্ডিয়ান কাপড়ই, কিন্তু সুন্দর করে বানিয়েছে। ওদের জুয়েলারি ডিজাইনও খুব ভালো, তবে ওদের যে ফ্যাশন ব্র্যান্ডগুলো আছে, যেগুলো হচ্ছে শ্রীলঙ্কান কাপড়ের ফ্যাশন ব্র্যান্ড ওদের নিজেদের, আপনি ডিজাইন দেখলে মুগ্ধ হয়ে যাবেন। খুবই ক্লিন, ক্লিয়ার এবং ভীষণ স্মার্ট ডিজাইন। কোনো হাবিজাবি ডিজাইনিং নেই। অনেকটা আমার মনে হয়েছে জাপানের ডিজাইনের সাথে ওদের ডিজাইনিংয়ের একটা মিল রয়েছে, যে খুব লাইট ডিজাইন, খুবই প্লেন স্লিক ডিজাইন ওরা পছন্দ করে। এই ব্রিজিটান তো আমি সব সিরিজ দেখে পুরা উল্টা দিছি। তারপর আরেকটা স্টোরেও চলে আসলাম রাস্তার উল্টা দিকে, এবং সেটাতেও হচ্ছে একটা বুক স্টোর। এটা হচ্ছে বাচ্চাদের বুক স্টোর, প্লাস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাপড়ও রয়েছে। এরপর গেলাম স্পা সেলনে। এটা হচ্ছে ওদের একটা আয়ুর্বেদিক ব্র্যান্ড, যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি বেশ ফেমাস। এটা হচ্ছে শ্রীলঙ্কান ব্র্যান্ড, এবং বিদেশের অনেক দেশে ওদের শাখা রয়েছে, এবং আমি খুব অবাক হলাম ঢাকাতেও ওদের শাখা রয়েছে, এটা আমি জানতাম না, ওদের প্যাকেটের মধ্যে দেখলাম। সো আয়ুর্বেদিক প্রোডাক্ট আমি খুবই পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আমি ইন্ডিয়াতে যেও ফরেস্ট এসেনশিয়াল, ওদের ওইটাও একটা আয়ুর্বেদিক ব্র্যান্ড ইন্ডিয়ার, ওইটার প্রোডাক্ট আমি খুব ইউজ করি, এবং খুব সুন্দর স্মেল ওদের, খুব সুন্দর প্রোডাক্টগুলো, খুব ভালো। সো এটাতে এসে আমি এইটা পেয়ে, এটা আমি ঢাকা থেকে সার্চ করে এসেছিলাম, কারণ আমি জানি যে শ্রীলঙ্কাতে আয়ুর্বেদিক স্পা, আয়ুর্বেদিক মাসাজ, আয়ুর্বেদিক অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে। সো অবভিয়াসলি এখানে আয়ুর্বেদিক অনেক প্রোডাক্ট পাওয়া যাবে। সো সেটা দেখতে যেয়ে আমি এটা খুঁজে বের করেছি, এবং এটা এটা আপনি রাস্তার অলিতে গলিতে এই স্পা স্যালন দোকানটা পাবেন। যেমন সুন্দর করে কালারফুল ইন্টেরিয়র করা, তেমনি প্রোডাক্টের অনেক ভেরিয়েশন আছে। আমি স্লিপ মানে গুড স্লিপের জন্য একটা কিনেছি, রিল্যাক্সেশনের জন্য কিনেছি, শোল্ডার পেইনের জন্য কিনেছি, এমনি হোল বডি পেইনের জন্য কিনেছি, তারপর হচ্ছে রিঙ্কলসের জন্য একটা ফেস মাস্ক কিনেছি। সো এরকম অনেক কিছু আমি কিনেছি। একটু দাম হয়, কিন্তু আ অনেক বেশি দাম আমি তা বলব না। কিন্তু মোটামুটি একটু দাম হয়। তবে আপনি চাইলেই এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন, এবং প্রোডাক্টগুলো খুব ভালো। শ্রীলঙ্কায় এসে আসলে কি, কি জিনিস কেনা উচিত আমি সেটার উপরেই এই ব্লগটা বলছি। সেটা হচ্ছে যে ওদের যেটা আ ওদের শ্রীলঙ্কার নিজস্ব ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের কাপড়, প্লাস হচ্ছে ওদের এই আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো, এগুলো খুব ভালো। এখানে এসে আননেসেসারি বিদেশি ব্র্যান্ডের জিনিসপত্র কেনার কোনো মানে হয় না। সেগুলো এখানেও এক্সপেনসিভ। সো এগুলোর জন্য ব্যাংকক, মালয়েশিয়া, আমেরিকা অনেক বেশি ভালো। এগুলো কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু এগুলো আসলে এফোর্ডেবল না। অনেক দাম। ভালোই দাম। একটা ট্রের দাম পড়ছে হচ্ছে প্রায় ৳১৪,০০০। সো সেই কারণে ট্রে আর কিনলাম না। কিন্তু আমার কাছে এগুলোর ডিজাইন এত ভালো লেগেছে। এই কালারফুল এই কম্বিনেশন গুলো আমার খুব ভালো লেগেছে ক্রকারিজ এর। এটাও স্পা স্যালনের মধ্যে ওদের আরেকটা সাইডে এই ধরনের হাউস হোল্ড আইটেম রয়েছে, যেগুলো খুবই মন কাড়া। আমার তো মন কেড়ে নিয়েছে। আমরা এই স্টোরটাতে অনেকক্ষণ সময় কাটিয়েছি, কারণ প্রোডাক্ট দেখে দেখে বুঝে বুঝে কিনতে গেলে ওদের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে যদি আপনি কিনতে যান, তাহলে আপনার অনেক সময় লাগবে। আয়ুর্বেদিক এইসব প্রোডাক্ট কেনার সময় একটু রিসার্চ করে কিনতে হয়, যে কোনটা আপনার কাজে লাগবে, কোনটার বেনিফিটটা কি, কিভাবে ইউজ করতে হবে, এগুলো জেনে তারপর আসলে এগুলো কেনা উচিত। এই যে আমি অনেকগুলো প্রোডাক্ট কিনলাম, এবং ওদের প্যাকেজিংও বেশ ভালো। শ্রীলঙ্কার আকাশ এবং মেঘ খুব সুন্দরভাবে এখানে থাকে। গরম আছে, সোয়েটিং হয়, কিন্তু আমাদের মতো ওরকম একটা তিতকুটা গরম না। গরমটা সহনীয় পর্যায়ের। অত গরম এখনো লাগেনি। রাস্তাঘাট দেখেন কি পরিমাণ ক্লিন এবং ক্লিয়ার।
মানে ভীষণ পরিষ্কার কিন্তু শ্রীলঙ্কার রাস্তা। ওরা কিন্তু আমাদের মতো একটা গরিব দেশ। এবং আমি এখন পর্যন্ত একটা মাত্র ভিক্ষুক দেখেছি, আমি দেখিনি। এটা হচ্ছে আন্ডারপাস দিয়ে যাওয়ার একটা জায়গা। আমার ছেলে আ ফুটবলের জুতা কিনবে। এবং এই আন্ডারপাসও কি পরিষ্কার, কোনো পানির পিক নেই, ময়লা নেই, কোনো ভিক্ষুক নেই, কোনো কিচ্ছু নেই। আমি খুব অবাক হচ্ছি যে ওরা নাকি একটা গরিব দেশ আমাদের মতোই, এবং অনেকাংশে আমাদের ইকোনমির চেয়ে ওদের ইকোনমির অবস্থা খারাপ। অথচ সব দিক থেকে বেটার। মানে মানুষ ভালো হলে, মানুষের মধ্যে সততা থাকলে, পরিচ্ছন্নতা থাকলে যেকোনো দেশ কিন্তু সুন্দর পরিষ্কার হয়। আমরা কিন্তু মুসলিম কান্ট্রি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বলা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাহলে আমরা এত নোংরা কেন? আমাদের দেশটা এত অপরিষ্কার কেন? এত নোংরা কেন চারিদিকে? এত কাগজ বা ময়লা, কাশি, কফ, থুতু আমরা কেন ফেলি? কই ওরা তো ফেলছে না। এটা তো ইসলামিক কান্ট্রি না। সো আসলে কিছু, কিছু জিনিস মানুষের উপর অনেকখানি নির্ভর করে। মানুষ কেমন? এটা খুব গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার মানুষ এখন পর্যন্ত আমার ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছে ওদের মধ্যে এক ধরনের সততা কাজ করে। তো আমার ছেলে ফুটবলের জুতা কিনবে। বারবার তাকে না করা হয়েছে যে, "এখান থেকে কিনো না। ঢাকায় যেয়ে বা অন্য কোনো জায়গা থেকে তোমাকে কিনে দেওয়া হবে।" না, সে কিনবেই, তাই তাকে আনা হলো এবং ফাইনালি সে কিছুই এখান থেকে পছন্দ করতে পারল না। কারণ খুব ভালো কোয়ালিটির নাই ওদের ফুটবলের জুতা। এরপর আমরা একটা ক্যাফেতে চলে গেলাম। এটা হচ্ছে জেফরি বাওয়া, একজন আর্কিটেক্ট, ব্রিটিশ আর্কিটেক্ট, যিনি এখানেই থেকে গিয়েছিলেন অনেক বছর। সে বেসিক্যালি শুরুতে আর্কিটেক্ট ছিলেন না। সে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে তারপর শ্রীলঙ্কাতে এসে এই ধরনের অনেক ধরনের কাজ করেছেন। আর্কিটেক্টের অনেক আ জায়গাকে সমৃদ্ধ করেছে শ্রীলঙ্কাতে। সে শ্রীলঙ্কাতে ১ম এ বাস করতেন। তারপরে বিদেশে চলে যেয়ে বা ইংল্যান্ডে চলে যেয়ে আবার পড়াশোনা করে এখানে ব্যাক করেছেন আর্কিটেকচার বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য। সে এতটাই শ্রীলঙ্কার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিল। জাফরি বাওয়ার পুরো কলম্বোতেই অনেক ধরনের আর্কিটেকচারাল বিল্ডিং রয়েছে বা কাজ রয়েছে, এগুলো দেখতে পারেন। এটা হচ্ছে জাফরি বাওয়ার অফিস ছিল এবং এটা খুব সুন্দর। একটা ক্যাফে করা হয়েছে এখানে। মানে খুব সুন্দর। মানে আমার বারবার মনে হচ্ছে ঢাকাতে এরকম ক্যাফে নাই কেন? এটা প্রায় ১০০-২০০ বছর তো হবেই এটা পুরনো। বিল্ডিং এর মধ্যে একটা পুরনো স্মেল আছে। যেরকম স্মেল থাকে পুরনো বিল্ডিং গুলোতে ঠিক সেরকম। কিন্তু খুব ভালো করে এটা মেইনটেন্যান্স করা হয়েছে। এটা এত সুন্দর, এখানে আ অনেক ধরনের আর্ট আছে। এটা শুধুমাত্র ক্যাফে না, এটা কাইন্ড অফ আর্ট গ্যালারি এবং এখানে বসে আপনি এই ধরনের স্ট্রাকচারাল জিনিসপত্র দেখতে পারেন। ভালো লাগবে সময়টা কাটালে এবং এখানে এই ক্যাফেতে, এই জাফরি বাওয়ার এই ক্যাফেতে আপনার বেশ সময় নিয়ে আসা উচিত। সময়টা উপভোগ করার জন্য। যারা এই ধরনের বিষয়গুলোর প্রতি আগ্রহী, এই ধরনের আর্কিটেকচারাল আম ইনফ্রাস্ট্রাকচার বা এই ধরনের আর্ট গ্যালারি, আর্ট ক্যাফের প্রতি যারা আগ্রহী, তারা এগুলোতে আসতে পারেন। সময়টা খুব সুন্দর কাটবে। আমার খুবই ভালো লাগছিল এবং বারবার মনে হচ্ছিল যে ঢাকাতে এই ধরনের ক্যাফে নেই কেন? সবচেয়ে বড় কথা, এখানকার মানুষ কিন্তু নয়েজ করে না। মানে যেহেতু অনেক বিদেশিরা এখানে বসেন, এমনিতেই তো বিদেশিরা খুব আস্তে কথা বলে, চিৎকার চেঁচামেচি করে না। আমি শুধু দেখেছি চাইনিজ, কোরিয়ান এরা অনেক বেশি নয়েজ করে যেকোনো জায়গায়। ইন্ডিয়ান তো obviously, বাঙালি obviously। বাট এছাড়া অন্যান্য দেশের মানুষেরা এত শব্দ করে না। এবং শ্রীলঙ্কানরাও ক্যাফের মধ্যে চিৎকার চেঁচামেচি করে না। সো অনেক calm and quiet একটা environment থাকে ক্যাফের মধ্যে। এরপর আমরা বেরিয়ে গেলাম আবার অজানার উদ্দেশ্যে। জানি না ঠিক কোথায় যাব, কখন, কোথায়, কিভাবে যাচ্ছি। ঘুরে বেড়াচ্ছি নানা দিকে। যেতে, যেতে মনে হলো হোটেলে ফিরি। এই চেকিংটা হচ্ছে ফোন চেক করে। হোটেলের লবিতে সন্ধ্যাবেলা থেকে নানা রকমের গান হয়। আমরা এরপর হোটেল থেকে আবার বের হয়ে চলে আসলাম আরেকটা স্ট্রাকচারাল আর্কিটেকচারালি খুব সুন্দর একটা বিল্ডিং এ।
এটাও একটা হোটেল। অনেক পুরনো এই বিল্ডিং গুলো ব্রিটিশ পিরিয়ডের। সো এইটার একটা ক্যাফেতে আমরা বসবো এবং সেই ক্যাফের সামনে একদম অসাধারণ একটা সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছিল। এটা একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট। এটাতে তো থাকা যায় আগেই বললাম। সো এইটাতে যতই এগোচ্ছি ততই একটা খুব সুন্দর বাতাস গায়ে লাগছে। তখনই বুঝতে পেরেছি যে এই ক্যাফে বা রেস্টুরেন্টের পাশ থেকে সমুদ্র দেখা যাবে। গান হচ্ছে লবিতে এবং এরকম গান সবসময় সব জায়গাতেই হতে থাকে সন্ধ্যার পরে এবং আপনার সেটা ভালো লাগবে দেখতে। আমি যে ড্রেসটা পরেছি এটা টিএস কালেকশন থেকে নেওয়া। এটা আমারই একটা ফ্রেন্ডের পেজ। ও আমাকে এই কাপড়টা গিফট করেছিল। সো আমি এটা দিয়ে এই ড্রেসটা বানিয়ে নিয়ে এসেছি। খুব সুন্দর, সুন্দর কাপড় রয়েছে ওর পেজে ভিজিট করতে পারেন। আমি এগিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে বসার জন্য এবং যাওয়ার পরে দেখলাম যে এত সুন্দর একটা জায়গা। আমাদের কক্সবাজারে অনেক ক্যাফে আছে কিন্তু ঠিক এইভাবে করে প্ল্যান করা হয়নি যে যেখান থেকে আপনি খেতে, খেতে সমুদ্রের এই বিশাল ঢেউগুলো সরাসরি দেখতে পাবেন এবং পানির ছিটা ফোঁটা এসে আপনার গায়ে পড়বে। এত সুন্দর করে রেস্টুরেন্টটা করা এবং সমুদ্রটা এত উত্তাল, এত বিশাল, বিশাল ঢেউ আছড়ে পড়ছে। ওটা খেতে, খেতে এই ঢেউটা উপভোগ করাটা যে একটা কি বলবো একটা heavenly feeling মানে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল। ঠিক যেমন বাতাস, উপরে একটা চাঁদ আর এই ঢেউ আপনাকে একটা অন্যরকম অসাধারণ একটা ফিলিং দিবে। এই যে সুন্দর একটা চাঁদ উঠেছিল, মেঘে ঢাকা একটা চাঁদ, সামনে খোলা সমুদ্র। এই জায়গায় বসে আমি সমুদ্রটা উপভোগ করছিলাম। মানে চিন্তা করা যায় যে শহরের মধ্যে একটা মানে সিটি, সেই সিটির মধ্যে বসে, বসে আপনি এতটা সুন্দর করে সমুদ্রটা উপভোগ করছেন। সেটি বিশাল ঢেউ আছড়ে পড়ছিল। তো দেখার একটা অন্যরকম অনুভূতি, ভালো লাগা আছে। তো সেকেন্ড দিনটা আমরা এভাবে করেই পার করলাম। খুব আরাম করে সমুদ্রে ঘুরে। এবং এখানে কন্টিনেন্টাল ফুডের টেস্ট খুব ভালো। পিজ্জাটা খুব মজা ছিল। একটা প্রন ফ্রাই টাইপ নিয়েছিলাম সেটাও খুব মজা ছিল। একটা আরাম, আরাম শান্তি, শান্তি ভাইব নিয়ে এই ভ্যাকেশনটা আমাদের স্টার্ট হয়েছে।